কষ্ট হচ্ছে গরম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সপ্তমীর পরে অষ্টমীর ব্লগ দেওয়ার পালা। আর নতুন করে কি বলবো তোমাদেরকে, তোমরা তো আমার কুড়েমির কথা খুব ভালো করে জানো। তো প্রতি বছরের মতো আমরা প্রত্যেকটা কপতি দেখো ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছি। এবার হচ্ছে গিয়ে অষ্টমীতে ঘুরুর পালা। আর প্রতি বছরই দেখেছো যে আমরা একটা অষ্টমীর দিন গাড়ি বুকিং করেই ঠাকুর দেখি, কারণ যেহেতু শাড়ি ঠাড়ি পরে থাকি তো খুব কষ্ট হয় বাইকে বসে। যে সব থেকে বড় কথা, নর্থের সাইডে ঠাকুরটা যেহেতু দেখতে যাই আমরা এই অষ্টমীর দিন। আর তার থেকেও বড় কথা যেটা, অষ্টমীর দিন কিন্তু নর্থ কলকাতায় ঠাকুর দেখতে যাওয়ার একটা আলাদাই ঐতিহ্য লাগে আমার কাছে। তার উপরে শাড়ি পাঞ্জাবি পরে নর্থের রাজবাড়ির ঠাকুর বলো আর যা যা যাবতীয় ঠাকুর আছে, একটা আলাদাই যেন মানে একটা ফিল হয়। আমার তো খুব ভালো লাগে। আর ওদেরও রোজ রোজ বাইক চালিয়ে ঠাকুর দেখতে নিয়ে যেতেও ভালো লাগে না, তো একটা দিন রেস্টের ওদেরও প্রয়োজন। আর আমরা শাড়ি পরে ওই এই যে প্যাচে গরম থাকে পুজোর সময়, এরকম সাজু গুজু এত করে দিনের রোদ মানে আলোতে বেরানো, উফ ঘেমে স্নান বাইকের পিছনে বসলে, ওই জন্য গাড়িটা নিয়ে নিই। আর এই গাড়িটা আমরা করেছিলাম চৌরাস্তা থেকে, আর আমাদের টাইমিং ছিল 10টা, তাই 10টার মধ্যেই সব কপতি রেডি হয়ে দেখো চলে এসেছিলাম। আর আমার বাড়ি থেকে তো উনি আমাকে নিয়ে আসলোই, দেখতেই পেলে। আর গাড়িটা চৌরাস্তা দাঁড়িয়ে ছিল, তো একসাথে সবাই মিট আপ করে গাড়িতে উঠে পড়লাম। তারপরেই শুরু হয়ে গেল গাড়িতে উঠে হাসাহাসি লাফালাফি। উফ, যেটা আমাদের না করলে একদম কাটবেই না সময়টা, এরকম একটা ব্যাপার। আর তার মাঝে নেমে পড়েছিল এনারা কি মানে কিছু চিপস কোল্ড ড্রিঙ্কস এইসব গাড়িতে যেতে যেতে খাবে বলে, তো এইগুলো কেনার জন্য নেমেছিল। তারপরে আমরা গান চালিয়ে ফুল এনার্জি বাড়িয়ে একদম যাচ্ছিলাম। কি ভালো লাগছিল দেখো, ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর গানগুলো যেহেতু দিলে কপিরাইট পড়ে যাবে, সেই কারণে দিতে পারছি না। তো দেখো আমরা কতটা এনজয় করছি। আর এদিকে আমার ব্লগ মামুনি, ইনিও তো ব্লগার কি বলবো। তারপর আজ কি রাত থেকে শুরু করে যত ডান্সের মানে ডিজে টাইপ অফ সং ছিল সব চালিয়ে আমরা শুনতে শুনতে নাচ করতে করতে যাচ্ছি, চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে। আর এরই মাঝে ঘটে গেছিল একটা ইনসিডেন্ট, যেটা কিনা তোমাদের সাথে ভিডিওর ক্লিপে শেয়ার করতে পারবো না। মানে অ্যাকচুয়ালি ওই টাইমটা সবারই মুড অফ হয়ে গেছিলো, কি আর তোমাদের সাথে ক্যামেরা বন্দি করে দেখাবো। হয়েছিলটা কি, আমাদের এই গাড়ির ইঞ্জিনটা একটু আস্তে না আসতেই প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছিলো, তাই খুব ধোঁয়া বেরাচ্ছিল, এরকম একটা ব্যাপার। তারপর রাস্তার মাঝে গাড়িটাকে স্টপ করি, ঠিকঠাক করে ঠান্ডা করে তারপর দিন আমরা আবার নাচানাচি করতে করতে যাচ্ছিলাম, নাহলে আরও একটু আগে পৌঁছে যেতাম। তারপরেই গল্পের মাঝে কিভাবে রাস্তাটা ফুরিয়ে গেল বুঝলাম না। তো দেখো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল টালা পার্ক। এই ঠাকুরটাই আমরা ফার্স্ট অষ্টমীর দিন দেখেছিলাম। চলো ভিতরে ঢুকে দেখা যাক তো এবছরে ওদের ভাবনা চিন্তাটা কিরকম ভাবে ওরা ওদের প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আমার তো খুব ভালো লেগেছে। আর চলো তোমাদেরকেও পুরোটা ঘুরে দেখাই। দেন আমরা টালা পার্কের ঠাকুরটা দেখার পরই সোজা চলে গেছিলাম টালা প্রত্যয় ঠাকুর দেখার জন্য। আর টালা প্রত্যয় ঠাকুর নর্থ কলকাতা মানে একটা আলাদাই ভাইবস তৈরি করে। তো যাই হোক, প্রতি বছরই আসি অষ্টমীতে এই নর্থ কলকাতার এই টালা প্রত্যয় ঠাকুর দেখবো না, এটা কি কখনো হয়? আর টালা প্রত্যয় ছিল এবছরে 100 বছর, মানে 100 বছরের পুজো আর কি ওদের। আর কি সুন্দর দেখেছো ওদের প্রাইজগুলো, মানে প্রতি বছর যে পুরস্কারগুলো ওরা পায় কি সুন্দরভাবে সাজানো রয়েছে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এবছরে টালা প্রত্যয়ের থিম ছিল বিহীন। জুতোটা পুরো পরিস না বাবা, পা ব্যথা করছে রে ভাই।
ছাতা আনলে ভালো হতো রে। আরে লম্বায় না চৌড়ায়। বাবা কত উঁচুতে এলাম রে। ছাতা আনলে ভালো হতো, গা হাত পা পুড়ে যাচ্ছে। আমরা সবাই পায়ে পা ব্যথা করছে। কি মায় উঠেই যাচ্ছে তো উঠেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না। কষ্ট হচ্ছে গরম। উঠেই যাচ্ছে তো উঠেই যাচ্ছে। আবার আমরা নিচে নেমে চলে যাচ্ছি। এটা গুহায় ঢুকছি নাকি রে? গরমে কিছু দেখতে পাচ্ছি না ভাই অন্ধকারে। এই তো কোথায় তুই কোথায়? আমরা বেরিয়ে দাঁড়িয়ে আছি। ফাইনালি টালা প্রত্যয় ঠাকুরটা দেখতে পারলাম গাইস। কতটা কষ্ট করার পরে, এত গরম তার মধ্যে মানে শেষই হচ্ছিল না, মায়ের কাছে পৌঁছাতেই পারছিলাম না। তার মধ্যে এই গরমে মেকআপের ওপরে ঘাম চপচপ করছে, একদম ভালো লাগছিল না। তারপরেই মায়ের ভোগ এক জায়গায় দিচ্ছিল, ওখান থেকে বেরিয়েই দেখি আর কেউ কি লোভ সামলাতে পারে? মানে ভোগ মানে একটা আলাদা ইমোশন, মানে খুব ভালো লাগে। তো আমরা যেখানেই দেখি দাঁড়িয়ে খাই, তো যে যেটা ভাববে আর কি, কিন্তু আমাদের ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো আমরা একটা বেকার ঠাকুর দেখার জন্য যাচ্ছিলাম, পুরো বেকারের থেকেও বেকার। কেন যে এত লাইন, এতটা ভিড় কি বলবো। একটা নর্মাল কুমোরটুলির ঠাকুর, মানে একদমই ভালো লাগেনি, তার জন্য এত ভিড়। মনে হচ্ছিল লাস্টে যে না দেখলেই ভালো হতো। এত রোদ, তার মধ্যে এতটা কষ্ট না করাই যায় না। এবছর তো ভাবছিলাম যে পরের বছর থেকে আর শাড়ি পরবো না, মানে অষ্টমীর দিনে, মানে খুব কষ্ট হয় গরমে। তো চলো ভিতরে ঢুকে দেখা যাক, মানে তোমরাও দেখো আর কি আমি কেন বেকার বললাম। এই ঠাকুরটা দেখার জন্য এত ভিড়? কি এত ভিড়? আস্তে থেকে চলে চলুন, তারপরেই আমরা সোজা চলে গেছিলাম মেট্রোর প্যান্ডেল দেখার জন্য। আর এই মেট্রোর প্যান্ডেলটা কোথায় হয়েছিল জানো? হ্যাঁ, অনেকেই জানো আর সবাই জানো বলতে গেলে, যারা জানো না তারা দেখে নাও। এটা ছিল জগৎ মুখার্জি পার্ক। 1 ঘন্টা লাইন দিয়ে অবশেষে ঢুকতে পেরেছিলাম। পুরো রিয়েলিস্টিক ব্যাপারটা এখানে তুলে ধরেছে। আর এই টানেলটার মাধ্যমেই দেখানো হয়েছিল গঙ্গাকে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছিলাম হাওড়া ময়দান প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। যত ভিতরে ঢুকছি তত রিয়েলিস্টিক ব্যাপারটা আমরা খুঁজে পেয়েছিলাম। যেমন অ্যানাউন্সমেন্ট হয় মেট্রোর ভিতরে, সেরকমই এক্সেলেটর থাকে, বসা সিটিং এরিয়া, সবটাই কিন্তু ওনারা তুলে ধরেছেন। চলো দেখতে থাকুক, আর কেমন লাগছে জানিও। দিদি পুরো তো ডুপ্লিকেট। এটা কি সরস্বতী পূজার ভিড় মেট্রোতে?
এখানে কি দাঁড়িয়ে থাকবো? চলো চলো, এখানে দাঁড়িয়ে থাকো, এখানে দাঁড়িয়ে থাকো। তারপরেই চলে গেলাম উত্তর কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপ দর্শন করতে, কাশী ভোসলেনে। গত বছর অনবদ্য একটা মণ্ডপ উপহার দিয়েছিল কিন্তু কাশী ভোসলেন। দেখা যাক এবছর কি উপহার দিয়েছিল আমাদেরকে। এবছরে কাশী ভোসলেনের থিম ছিল রত্নগর্ভা। ঢুকতেই রাজা রামমোহন রায়ের মূর্তি, যেটা কিনা দেখতে খুব সুন্দর লাগছে। আর ওপরের দিকে তাকাতেই দেখি কত বেনারসি শাড়ির পাহাড়, আর শাড়িগুলো দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছিল। পুরো ব্যাপারটাই যেন এপিক লাগে। চারিদিকটা দেখে যেন মনে হচ্ছিল ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে কিছু গল্প। 1817 সালে রাজা রামমোহন রায়ের দ্বারা সতীদাহ প্রথা আইন পাশ করা হয়, সেই ব্যাপারটাও এখানে তুলে ধরা হয়েছে। আর তার সাথে সাথে 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ আইন যে পাশ করেন উনি, সেই ব্যাপারটাও পুরোপুরি তুলে ধরা হয়েছে। সত্যি কথা বলতে কাশী ভোসলেনের প্রতি বছরের থিম আমার মন এত ভীষণভাবে কেড়ে নেয় কি বলবো। আর এই বছরও ঠিক সেরকম ভাবে। আমাকে যদি কেউ আস্ক করে যে তুমি এতগুলো দিন যে ঠাকুর দেখলে সব থেকে কোন প্যান্ডেলটা তোমার সব থেকে মনের মতো লেগেছে, তো আমি আগের বছরও কাশী ভোসলেন বলেছি, তো এই বছরও বলছি কাশী ভোসলেন। সত্যি আমার ভীষণভাবে ভালো লাগে ওদের এই ভাবনা চিন্তাটা। আর মেয়েদেরকে নিয়ে এত সুন্দরভাবে জিনিসটা তৈরি করে যে কি বলবো। চলো ভিতরে ঢুকে দেখা যাক, যারা দেখোনি তারা দেখে নাও যে কিরকম ভাবনা চিন্তা ওরা ফুটিয়ে তুলেছে। পারলে উদয়ন সংকটটাও দেখে আসবি। কাশী ভোসলেনের ঠাকুরটা দেখার পরে আমরা চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। আর কাশী ভোসলেন থেকে বেরিয়ে আগের বছরও আমরা ঠিক সেম জায়গায় দাঁড়িয়ে ফুচকা খেয়েছিলাম। যারা আগের ব্লগটা দেখেছিলে, মানে আর কি আগের বছরের অষ্টমীর ব্লগটা, তারা অবশ্যই দেখেছো। তাছাড়া উত্তর কলকাতার এই ফুচকা যেন একটা আলাদাই ইমোশন জড়িয়ে থাকে। তো তারপরে ফুচকা খেয়ে আমরা সোজা চলে গেছিলাম আর একটা লাস্ট ঠাকুর দেখতে। এটাই ছিল আমাদের লাস্ট ঠাকুর দেখা। সেটা কি জানো? তারপরে আমরা চলে গেলাম দক্ষিণ পাড়ার ঠাকুরটা দেখার জন্য। আর এখানেই ছিল জীবন্ত দুর্গা দর্শন।
আসন। হ্যাঁ, আর দক্ষিণ পাড়াতেই ছিল এবছরের জীবন্ত দুর্গা। কি শুনে অবাক লাগছে তো, যারা দেখেছো তো তারা জানোই। তো এবছর দক্ষিণ পাড়ার থিমের নাম ছিল তরঙ্গ। এখানে দেখো কিছু পাখি স্ট্রাকচার করেছিল, আর যেগুলো কিনা অনবরত মুভ হচ্ছিল। চলো ভিতরে ঢুকে দেখা যাক। হ্যালো গাইস, আমরা এখন দক্ষিণ পাড়া ঠাকুরটা দেখতে চলে এসেছি। থিমের নাম হলো তরঙ্গ। হ্যাঁ, শোন না, সরো না। ভিডিও পাঠাও। এবার তোমরা বলো তো যে কেমন লাগলো তোমাদের দক্ষিণ পাড়া ঠাকুরটা। আমার তো অসাধারণ লেগেছে। আর এত সুন্দর ওদের কনসেপ্টটা, কি বলবো, এত সুন্দর ওরা ফুটিয়ে তুলেছে ওদের থিমটাকে, যেন চোখ ফেরানো যাচ্ছে না এরকম একটা ব্যাপার। প্রত্যেকটা জিনিস যেন রিয়েলিস্টিক, মানে খুব ভালো লাগছিল। তো এত সুন্দর হাতের কাজ যিনি করেছেন, মানে যার পরিচালনায় জিনিসটা হয়েছে, তো ওনাকে যতই বলবো ততই কম হয়ে যাবে। অনেক অনেক ভালো লাগার একটা প্যান্ডেল তৈরি করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো যাই হোক, এবার তো পেট পুজো করার পালা, মানে রাতের ডিনার সেরে বাড়ি ফেরার পালা। পুজোর সময় রেস্টুরেন্টগুলো এতটাই পরিমাণে ভিড় থাকে, তো কি বলবো, ওয়েটিং ছাড়া কোনোভাবেই খাওয়া দাওয়া করা পসিবল না। তো যাই হোক, বাইপাস ধাবাতে আমরা ওই দিন ডিনার করে বাড়ি ফিরেছিলাম। তো বাইপাস ধাবাতে কিছুক্ষণ মানে যে কজন ছিলাম আর কি, কুপন টুপন কাটতেই হলো, তোমরা দেখলে। কুপন কেটে তারপরে আমাদের সিটিংটা বুকিং করলো, তারপরে আমরা ঢুকতে পারলাম। তো এবার দেখো আমার ঢুঙ্গি বান্ধবী মানে তানিয়া, ও বলছে এই দেখো গাইজ আমরা এখন খেতে বসেছি। তো এবার খিদেতে পেটে ডন মারছে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তো এক একজনের মতো মেনু চুজ করে নিল, ঠিক আছে। তারপরেই আমাদের মেনু দেখো চলে এসেছে, মানে আমাদের রাতের ডিনার এসে গেছে, খাওয়া দাওয়া করব। তো আমাদের ডিনারে অনেক কিছু ছিল, মিক্স ফ্রাইড রাইস, কুলচা, তারপর চিকেন কষা, মাটন কষা, চিলি চিকেন, স্যালাড, তো সাথে আরও অনেক কিছু। তো ওনারা সার্ভ করে দিল। আর ফার্স্ট টাইমই আমরা বাইপাস ধাবাতে গেছিলাম, তো খুব ভালো ওদের, মানে খুব কুইক সার্ভিস বলতে পারো, খুব ভালো লাগলো। যারা যাওনি তারা অবশ্যই বাইপাস ধাবায় যেও, ওদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে আর ওদের সার্ভিসিংও খুব ফাস্ট। মানে পুজোর টাইম যেটা লেট হওয়ার কথা, সেই লেট তো নয়, বরং তাড়াতাড়ি। ডিনার কমপ্লিট করে সোজা গাড়িতে করে ঘুমাতে ঘুমাতে বাড়ির দিকে রওনা দিলাম। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাইকে গুড নাইট।